আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা স্বাভাবিকভাবেই ফিনান্স, ব্যাংকিং ও বিমা কোর্সের উপর আরও একটি ক্লাস নিচ্ছি। আজকে তোমরা জানো যে আমরা এর আগের যে দুটো ক্লাস হয়েছিল, আমার দুটো ক্লাসে আমি স্বল্পমেয়াদী অর্থায়নের উপর আলোচনা করতেছিলাম। এবং তোমরা জানো যে স্বল্পমেয়াদী অর্থায়নের যে উৎসগুলো আছে সেই উৎসগুলোর মধ্যে অন্যতম একটি উৎস হচ্ছে তোমার ব্যবসায় ঋণ বা ট্রেড ক্রেডিট। এবং তোমরা এটাও তোমাদের নিশ্চয় মনে আছে, ব্যবসায় ঋণ বা ট্রেড ক্রেডিটের জন্ম হয় ধারে পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তারপরে আমরা গত ক্লাসে আমরা পড়েছি বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার। তোমরা জানো যে কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র আমরা নির্দিষ্ট পরিমাণ কাগজ ছাপিয়ে আমরা এগুলো বিক্রি করি। বিক্রি করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে অর্থসংস্থান আছে সেটা আমরা করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে আলোচনা করব আমাদের তৃতীয় এবং সর্বশেষ স্বল্পমেয়াদী অর্থায়নের যে উৎস, সেই উৎস হচ্ছে তোমার ব্যাংক ঋণ বা ব্যাংক ক্রেডিট। ধরো আমার হাতে টাকা নেই, কিন্তু আমি ব্যবসা করতে চাই। তো আমি করলাম কি, ওই ব্যাংকের কাছে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম যে ভাই আমার তো কিছু টাকা প্রয়োজন। ব্যাংকের যে কর্তৃপক্ষ আছেন তখন উনি বলবেন যে ঠিক আছে, আমরা তো আসলে আপনাকে ঋণ দেওয়ার জন্যই বসে আছি, তো আপনার কত টাকা ঋণের প্রয়োজন বলেন। আমি বললাম যে আমার 1 লক্ষ টাকা ঋণের প্রয়োজন। তারপরে উনি বললেন যে ঠিক আছে, আপনি 1 লক্ষ টাকা ঋণ নেবেন, আমাদেরকে বিনিময়ে 10% সুদ দিবেন বৎসরে। এবং সেই সুদের ক্ষেত্রে আমাদের কিছু শর্ত আরোপ করে থাকে ব্যাংক কর্তৃপক্ষ। সেই শর্তগুলোর মধ্যে প্রথমে যেটা করে থাকে শিক্ষার্থীবৃন্দ, সেটা বলে থাকে যে আপনি যে সুদটা হবে ব্যাংকের, যে প্রতি বছর যে সুদের টাকাটা আপনি আগেই এখানে দিয়ে দিবেন আমাদেরকে। তারপরে আরেকটা শর্ত আরোপ করতে পারে যে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স বা উদ্বৃত্ত আপনি আমার ব্যাংকে রেখে যাবেন। বিষয়টা আমি যদি তোমাদেরকে একটু সহজ করে বলি, তাহলে মনে করো যে ব্যাংকের কাছ থেকে আমি কত টাকা ঋণ চেয়েছি, 1 লক্ষ টাকা, তাই না? তো বিনিময়ে ব্যাংক কত টাকা আমার কাছ থেকে সুদ নেবে? 10% বা শতকরা 10 টাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো, আমি যদি এই 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করি ব্যাংক থেকে, তাহলে ব্যাংকে আমাকে সুদ দিতে হবে কত? 1 লক্ষ এর 10% মানে কি 10,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এখন ব্যাংক আমাকে শর্ত আরোপ করতে পারে যে আপনি এই ব্যাংকের যে সুদটা আছে সেই সুদটা আপনি বছরের শেষে না দিয়ে আপনি অগ্রিম আমাকে প্রদান করবেন। যদি বলে যে অগ্রিম আমাকে প্রদান করবেন, তাহলে আমরা এটাকে বলবো লোন ডিসকাউন্টেড বা বাট্টাকৃত ঋণ। কি বলবো বলো শিক্ষার্থীবৃন্দ? ডিসকাউন্টেড লোন বা লোন ডিসকাউন্টেড, এটা বাট্টাকৃত ঋণ। তো শিক্ষার্থীবৃন্দ, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে বাট্টাকৃত ঋণ বলতে তুমি কি বুঝো, তাহলে তুমি বলবে যে বাট্টাকৃত ঋণ মানে হচ্ছে যে ব্যাংক সুদের টাকা আগেই কেটে নিয়ে যাবে। কিভাবে কেটে নিয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ? 1 লক্ষ টাকার উপর 10% 10,000 টাকা সুদ আসে। ব্যাংক করবে কি, আমাকে যখন 1 লক্ষ টাকা দিবে তখন সুদ বাবদ যে 10,000 টাকা আছে সেটা আগেই কেটে রেখে দিবে। তো আমি আসলে কত টাকা পাবো? 1 লক্ষ টাকার মধ্যে ব্যাংক তো আগেই কি করতেছে, 10,000 টাকা রেখে দিচ্ছে। তো আমি কিন্তু 90,000 টাকা ব্যবহার করতে পারবো। তোমরা খেয়াল করে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি 90,000 টাকা ব্যবহার করে কিন্তু আমি 10,000 টাকা সুদ দিচ্ছি। স্বাভাবিকভাবে প্রকৃত সুদের হার কিন্তু আর 10% থাকছে না। এটা কত হবে? এটা আরও বেড়ে যাবে, কারণ ব্যাংক কিন্তু আমাকে 1 লক্ষ টাকা হাতে না দিয়ে আমার হাতে দিয়েছে কত? 90,000 টাকা। তো আমি 90,000 টাকা ব্যবহার করে 10,000 টাকা সুদ দিচ্ছি। সো আমার কিন্তু সুদের হার বেড়ে যাবে। আরেকটা জিনিস ব্যাংক করতে পারে শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে
আরেকটা শর্ত আরোপ করতে পারে আমাকে, যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ, আমি আগেই বলেছি যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ উদ্বৃত্ত বা ব্যালেন্স আমার ব্যাংকে রেখে যাবেন। সেটাকে বলা হয় ক্ষতিপূরণ উদ্বৃত্ত। বাংলাতে কি বলে? ক্ষতিপূরণ উদ্বৃত্ত। এটার ইংরেজি যে টার্মিনোলজি আছে সেটা হলো কম্পেনসেটিং ব্যালেন্স। কম্পেনসেটিং ব্যালেন্স, এটাকে আমরা সংক্ষেপে সিবি বলতে পারি। হ্যাঁ, কম্পেনসেটিং ব্যালেন্স, ক্ষতিপূরণ উদ্বৃত্ত। ক্ষতিপূরণ উদ্বৃত্ত কি? আমি যদি তোমাকে প্রশ্ন করি তাহলে তুমি বলবে যে ক্ষতিপূরণ উদ্বৃত্ত হচ্ছে যে ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ উদ্বৃত্ত বা ব্যালেন্স বা টাকার পরিমাণ ব্যাংক কী করবে? তার ব্যাংকে রেখে দেবে। যদিও এই টাকাটা আমার খরচ না, কিন্তু ব্যাংক কী করে? এটাকে রেখে দেয় তার সিকিউরিটিজের জন্যে। তো এখন ব্যাংক আমার কাছ থেকে কী কী করতে পারে শিক্ষার্থীবৃন্দ? এক নাম্বার হলো, আমাকে 1 লক্ষ টাকা ঋণ দিয়ে আমাকে বলতে পারে লোন ডিসকাউন্টেড বা ডিসকাউন্টেড লোন, অর্থাৎ বাট্টাকৃত ঋণ। বাট্টাকৃত ঋণ বলা মাত্রই আমি বুঝবো কি? বাট্টাকৃত ঋণ মানে বুঝবো যে ব্যাংক সুদের টাকা আগে কেটে রেখে দেবে। আর ক্ষতিপূরণ উদ্বৃত্ত কি? ক্ষতিপূরণ উদ্বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক কী করবে? তার এখানে জমা হিসাবে রাখবে, জামানত হিসাবে জমা রেখে দেবে। ধরো আমি যে এখানে তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছি যে 1 লক্ষ টাকার উপরে যদি 10% সুদ হয়, তাহলে আমার সর্বসাকুল্যের সুদ হচ্ছে কত? 10,000 টাকা। ব্যাংক যদি আরও আমাকে বলে যে আপনি ক্ষতিপূরণ উদ্বৃত্ত বাবদ আরও 5,000 টাকা রেখে যাবেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করে দেখো, আমি যদি 5,000 টাকা রেখে যাই তাহলে আমি কিন্তু 1 লক্ষ টাকা থেকে প্রথম কত রেখে যাচ্ছি? সুদ বাবদ রেখে যাচ্ছি কত? 10,000 টাকা। আবার ক্ষতিপূরণ উদ্বৃত্ত বাবদ রেখে যাচ্ছি কত? 5,000 টাকা। তাহলে আমি আমার বাড়িতে কিন্তু বা দোকানে আমি কত টাকা নিতে পারতেছি? 85,000 টাকা। এই 85,000 টাকা আমি ব্যবহার করতে পারতেছি লোন, কিন্তু এই 85,000 টাকার জন্য আমি সুদ দিচ্ছি কত টাকা? 10,000 টাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করে দেখো, আমার সুদের যে হার আছে সেই হারটা কিন্তু 10%-এ আর নেই, সেটা বেড়ে আরও অনেক উপরে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের ব্যাংক লোনের যে প্রকৃত যে সুদের হার, সেই সুদের হারটা কত আমাকে সেটা নির্ণয় করতে বলা হবে। আমরা একটা ছোট্ট একটা উদাহরণের সাহায্যে আমরা এই জিনিসটা তোমাদেরকে দেখাতে পারি। ধরো আমি যে কথাটা এখানে বলেছিলাম যে ব্যাংক ঋণ হলো 1 লক্ষ টাকা, সুদের হার হলো 10%, ক্ষতিপূরণ উদ্বৃত্ত 5%। এটা যদি আমার এই ঋণটি 120 দিনের জন্য, ঋণের মেয়াদ মনে করো, ঋণের মেয়াদ 120 দিন। আমার কাছে প্রশ্ন করা হবে যদি এটাই হয় তাহলে আমার প্রকৃত সুদের হার কত, বা আমার অ্যানুয়াল যে খরচ আছে সেই খরচটা কত। এটাকে অ্যানুয়াল যে খরচ আছে, সিম্পল যে ইন্টারেস্ট আছে, সেটাকে যদি আমরা নির্ণয় করি তাহলে হয় APR, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, APR। এটা সিম্পল ইন্টারেস্টে বের হয়। আর যদি বলে EIR বের করো তুমি, তাহলে এটা হবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে কি হচ্ছে বলো, আমার কাছে দুইটা জিনিস মানে চাওয়া হইতে পারে। সেটা একটা হচ্ছে APR, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এটা সরল সুদে বের হয়। খেয়াল রাখবার শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে সরল সুদ। আর যদি বলে EIR, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, তাহলে এটা হবে চক্রবৃদ্ধি সুদ।
তোমরা চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমরা এসএসসি লেভেলে চক্রবৃদ্ধি সুদের অনেক বিষয়গুলো পড়েছ। তো আমরা যদি এখন এই যে ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা, সুদের হার 10%, ক্ষতিপূরণ উদ্বৃত্ত 5%, ঋণের মেয়াদ 120 দিন, এইটা নিয়ে যদি আমরা এখন সরাসরি অঙ্ক করি এবং অঙ্কের ক্লাসে আমরা চলে যাই, অঙ্কের সূত্রে চলে যাই, তাহলে আমাদের কি হবে? আমাদের সবচাইতে বড় যে সূত্রটা হবে সেই সূত্রটা হবে, আমি প্রথম তোমাদেরকে এপিআর দিয়ে করাচ্ছি। এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, মানে সুদের হার, সরল সুদের হার কত হবে? এপিআর সমান সমান টোটাল ইন্টারেস্ট, মানে মোট সুদ, তারপরে হবে টোটাল লোন মাইনাস ইন্টারেস্ট মাইনাস সিবি, কম্পেনসেটিং ব্যালেন্স, ইনটু, তোমরা জানো যে আমাদের ফিনান্সে বৎসর হয় 360 দিনে, 360 ডেজ ডিভাইডেড বাই সিপি, মানে ক্রেডিট পিরিয়ড। সিপি মানে কি আমরা আগে থেকে জানি, সিপি মানে ক্রেডিট পিরিয়ড ইনটু 100। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এপিআর যদি আমরা বের করি, তাহলে এপিআর এর সূত্রটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই টোটাল লোন মাইনাস ইন্টারেস্ট মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স ইন্টু 360 দিন বাই ক্রেডিট পিরিয়ড ইন্টু 100। এখন তোমরা খেয়াল করবে যে অনেক অঙ্কে শুধু বলবে কম্পেনসেটিং ব্যালেন্স, লোন ডিসকাউন্ট এই কথা বলবে না, বা বাট্টাকৃত ঋণের কথা বলবে না, শুধু বলবে কি কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে আর এই জিনিসটা হবে না, মাইনাস ইন্টারেস্ট হবে না। আবার কোনো কোনো অঙ্কে বলবে যে লোন ডিসকাউন্টেড, কিন্তু কম্পেনসেটিং ব্যালেন্সের কথা বলে নাই, তাহলে কি হবে? কম্পেনসেটিং ব্যালেন্স হবে না, কিন্তু এখান থেকে বাদ দিতে হবে কি? শুধু ইন্টারেস্ট। তাহলে আমাদের কখন আমি শুধু ইন্টারেস্ট বাদ দেব? যখন আমাকে বলা হবে লোন ডিসকাউন্টেড। আমি কখন শুধু কম্পেনসেটিং ব্যালেন্স বা সিবি বাদ দেব? কখন বাদ দেব? যখন বলা হবে এটা ক্ষতিপূরণ উদ্বৃত্ত। কখন আমি দুইটাই বাদ দেব? যখন বলবে বাট্টাকৃত ঋণ এবং কম্পেনসেটিং ব্যালেন্স দুটোই আছে, তখন আমি কি করব? দুটোই বাদ দেব। যখন কোনো কিছুই বলবে না শিক্ষার্থীবৃন্দ, তখন আমি কোনো কিছুই বাদ দেব না। তাহলে সূত্রের যে ফর্মটা হবে, সে ফর্মটা হবে, বেসিক সূত্রটা হচ্ছে এপিআর ইকুয়ালস টু টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই টোটাল লোন ইন্টু 360 ডেজ ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড ইন্টু 100। কখনো কখনো তার চেহারা এইটা হবে মাইনাস ইন্টারেস্ট। কখন মাইনাস ইন্টারেস্ট হবে? যখন প্রশ্নে বলা হবে লোন ডিসকাউন্ট বা বাট্টাকৃত ঋণ। কখন এটা না হয়ে সিবি হবে? কখন? যখন বলবে ক্ষতিপূরণ উদ্বৃত্ত এত %, তাহলে কি হবে? সিবি। কখন দুটোই বাদ যাবে, সিবি এবং ইন্টারেস্ট? যখন সিবি এবং ইন্টারেস্ট দুটোর কথাই বলা হবে। যখন লোন ডিসকাউন্টও বলবে এবং কম্পেনসেটিং ব্যালেন্সের কথাও বলবে, তখন দুটোই বাদ হবে। তাহলে আসলে শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু সূত্র 3টি না, 4টি না, সূত্র কিন্তু একটি। সূত্র একটি, শুধু আমি কি করতেছি, কখনো কখনো আমি সিবি বাদ দিচ্ছি, কখনো কখনো আমি ইন্টারেস্ট বাদ দিচ্ছি, আবার কখনো কখনো আমি সিবি এবং ইন্টারেস্ট দুটোই বাদ দিচ্ছি, কখনো কখনো এগুলো কিছুই বাদ দিতেছি না। তাহলে আমাদের বেসিক যে সূত্র আছে, সেই সূত্রের মধ্যে আমরা এই কাজগুলি যদি করি এবং বেসিক সূত্রটা মনে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ধরো আমাদের যে আমি যে উদাহরণটা দিয়েছি, সেই উদাহরণের মধ্যে 10% সুদ এবং এটা লোন ডিসকাউন্ট এবং কম্পেনসেটিং ব্যালেন্স দুটোই আছে। তাহলে আমাদের এটা কিভাবে হবে? 360 ডেজ সিপি ইন্টু 100। তোমরা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, টোটাল ইন্টারেস্ট ছিল কিন্তু কত টাকা? 1 লক্ষ টাকা এর 10%। তারপরে টোটাল লোন ছিল কত? 1 লক্ষ টাকা। তাহলে ইন্টারেস্ট
ওই এখানে যেটা বের হবে সেটাই আমরা জানি যে 10% বের হবে, 10,000 টাকা বের হবে। তারপরে কম্পেনসেটিং ব্যালেন্স আমি বলেছিলাম 5%, 5%-এ কত আসে? 5,000 টাকা ইন্টু 360, আমি বাংলাতেই লিখতেছি, আর ক্রেডিট পিরিয়ড হলো কত? 120 দিন ইন্টু 100 সমান, এখানে আমরা যদি সিম্পলিফাই করি, সরল করি, তাহলে কি হচ্ছে? 10,000 ভাগ হচ্ছে 1 লাখ থেকে 10,000 বাদ আরও 5,000 বাদ, কত হবে? 85 ইন্টু 3 ইন্টু 100। আমরা যদি এখন এটাকে সিম্পলিফাই করি, সরল করি, তাহলে এটা আসবে 35.29%। অর্থাৎ 100 টাকায় 35.29 টাকা আমার কি হবে? খরচ হবে। শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা সরল সুদে বের করেছি, APR। এখন তোমাকে কোনো কারণে যদি এটা বলা হয় EIR বের করো, EIR, তো EIR এর ইলাবোরেশনটা কি আমরা জানি? EIR এর ইলাবোরেশন হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। শিক্ষার্থীবৃন্দ, আমরা APR করে APR এর পরবর্তী যে স্টেপ, একটা ছোট্ট একটা স্টেপ দিয়ে আমরা কি করব? EIR করব। তোমরা সবসময় আগে APR করে ফেলবে, সরল সুদে করে ফেলবে, তারপরে এই সরল সুদটাকে তোমরা কি করবে? চক্রবৃদ্ধিতে করবে বা কম্পাউন্ডিং করবে। তাহলে EIR কিভাবে হবে এটা দেখো তোমরা। EIR ইকুয়ালস টু 1 প্লাস APR ডিভাইডেড বাই M পাওয়ার M মাইনাস 1। এখন খেয়াল করে দেখো তুমি, এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা আছে সেটার মধ্যে 1 প্লাস APR যেটা আমরা আগে নির্ণয় করেছি সেটা M, একটা নতুন একটা সিম্বল আসছে M। এমটা কি? এমটা হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার। কি বলো? এম হচ্ছে কি? নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার। অর্থাৎ তুমি তো 120 দিনের জন্য ঋণটা নিয়েছো, তাই না? তো 120 দিনের জন্য যদি তুমি নিয়ে থাকো, তাহলে তুমি বছরে তুমি কয়বার নিতে পারবা? বছরে কতবার নিতে পারবা? 3 বার নিতে পারবা। কিভাবে? 360কে যদি আমরা কত দিয়া 120 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? 3 টাইমস, অর্থাৎ 3 বার। তাহলে এম এর মান হচ্ছে 3। তাহলে এম কি? এম হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার, অর্থাৎ তুমি কতবার ঋণটা নিতে পারবা। যদি এটা 30 দিন পরে 30 দিন মেয়াদ হয়, তাহলে তুমি কতবার নিতে পারবা? 12 বার। যদি এটা তোমার 45 দিন হয়, তাহলে নিতে পারবা 8 বার। যদি এটা 60 দিনের হয়, তাহলে তুমি নিতে পারবা 6 বার। ঠিক এইভাবে ওই যে বার, আমি যে বার বলতেছি বার, সেই বারটাই হচ্ছে এম, নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার। এখন আমরা যদি ওই আগের যে APR এর তথ্যগুলো এখানে বসাই, তাহলে আমরা পাবো 1 প্লাস, আগে APR কত ছিল? 35.29, এটাকে আমরা পয়েন্ট আকারে লিখবো 0.3529 ডিভাইডেড বাই 3। নাম্বার অফ কম্পাউন্ডিং কত ছিল? 3। এটা পাওয়ার হবে কত? 3 মাইনাস 1। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, এটাকে 3 দিয়ে ভাগ করে 1 যোগ করি এবং এটাকে পাওয়ার করি 3 দিয়ে মাইনাস 1, তাহলে এটা আসে শিক্ষার্থীবৃন্দ 0.3960, অর্থাৎ এটা হবে 39.60%। তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন সরল সুদের বের করেছিলাম এটা, তাহলে কত হয়েছিল? 35.29% হয়েছিল সরল সুদে। কিন্তু এটা যখন আমরা কম্পাউন্ডিং করলাম, চক্রবৃদ্ধি করলাম, তাহলে হয়েছে 39.60%। তাহলে এটা বাড়লো কেন? কারণ বেড়েছে এই জন্যে, তোমরা জানো যে কম্পাউন্ডিংয়ে ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট হয়, এই জন্যে এটা কিন্তু বেড়ে গিয়েছে। তাহলে আমরা আজকে কি শিখলাম শিক্ষার্থীবৃন্দ? যে ব্যাংকের কাছ থেকে যদি আমরা ঋণ নেই, তাহলে সেই ঋণের টাকাটা আমরা যে পরিশোধ যে করব, সেই পরিশোধ করার ব্যাপারে ব্যাংক কী করে? দুটো শর্ত আরোপ করে আমাদের উপরে। একটা হচ্ছে প্রথমত সে বলে যে ইন্টারেস্টের টাকাটা তাকে আগেই দিতে হবে। যদি এই শর্ত আরোপ করে, তাহলে সেটাকে আমরা বলবো বাট্টাকৃত ঋণ বা লোন, ডিসকাউন্টেড বা ডিসকাউন্ট লোন। তারপরে উনি আমাদেরকে কি বলতে পারে? বলতে পারেন যে
কম্পেনসেটিং ব্যালেন্স, একটা ক্ষতিপূরণ উদ্বৃত্ত আগে থেকে রেখে দিতে হবে। যদি এটা বলে তাহলে আমরা কি করব, সেই ক্ষতিপূরণ উদ্বৃত্তটাও ব্যাংকে রেখে আসবো। এটা যদিও আমার খরচ না, এটা আমার একটা সিকিউরিটি বা জামানত। তারপরে আমরা খেয়াল করেছি যে কোনো কোনো ব্যাংক আবার কি করে, দুটোর একটাও কিন্তু শর্ত আরোপ করে না, সিম্পলি আমাকে কি করে ঋণটা দিয়ে দেয় এবং সেই ঋণের উপর যে হয় খরচ হয়, সেই খরচটা আমাদের বাদ দিয়ে যত পার্সেন্ট বলে তত পার্সেন্টই কিন্তু আমাদের এটা হয়ে থাকে। তো আমরা প্রথমে এপিআর নির্ণয় করব। এপিআর সূত্রটা তোমরা যদি আবার ঋণ করে দেখো তাহলে মনে রাখতে পারবে, বারবার দেখলে তোমরা বারবার মনে রাখতে পারবে। তারপরে এপিআরকে আমরা ইআইআর করব, কনভার্ট করব। ইআইআর কনভার্ট করার জন্য এফ 1 প্লাস এপিআর বাই এম পাওয়ার এম মাইনাস 1। এম এর কথা তোমাদেরকে আমি আগেই বলেছি, নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার, অর্থাৎ প্রতি বছর চক্রবৃদ্ধি কতবার ঘটে থাকে সেইটা হলো এম। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাই হচ্ছে কি, চক্রবৃদ্ধি সুদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্বল্প মেয়াদী যে অর্থায়ন ছিল সেই অর্থায়নের মূলত এই তিনটা উৎসই ছিল। একটা হচ্ছে তোমার ট্রেড ক্রেডিট, যেটা আমাদের ধারে ক্রয় বিক্রয়ের মাধ্যমে উদ্ভূত হয়। তারপরে হচ্ছে আমাদের কমার্শিয়াল পেপার, যেটা আমরা ঋণের দলিল বা কাগজ বিক্রি করে আমরা ঋণ নিয়ে থাকি। আজকে সর্বশেষ দেখেছি আমরা যে এটা ব্যাংক থেকে আমরা কিভাবে ঋণ নেই এবং ব্যাংকের থেকে ঋণ নেওয়ার সময় আমাদের যে শর্তাবলী আছে সেই শর্তাবলী আমরা কিভাবে পূরণ করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো এই ব্যাপারে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই ইনবক্সে লিখে রাখবে, আমি এটা দেখে তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।